জি স্যার। শুনতে পাচ্ছ? জি হ্যাঁ। স্যার। ঠিক আছে। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আনফরচুনেটলি গত ক্লাসের একটা শিডিউল দিয়ে আমি এটাকে কন্টিনিউ করতে পারিনি। সরি ফর দ্যাট। তোমাদের কতজন পার্টিসিপেট করতে পারে আনুমানিক? 148। হইতে পারে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি আর আমার সাথে একটু কথা বলো যে কোনো একজন। সেটা হলো আমাদের লেভেল 3 সেমিস্টার 1 এর প্ল্যান্ট প্যাথোলজির কোনো ক্লাস হয়েছে কিনা একটু করবে। হয়ে থাকলে কোন কোন স্যার নিয়েছে? In the searches নিছিল। কোন ক্লাস কি হয়েছে? হ্যালো, তোমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের কি কোনো ক্লাস হয়েছে ইতিপূর্বে? জি স্যার। জি স্যার। In the কোন স্যার নিয়েছেন? মহিদুল স্যার নিয়েছিলেন। in the স্যার আমি নিছি। মামুন স্যার বা এমদাদ স্যার ওনারা কি এমদাদ কোনো স্যার ক্লাস নিয়েছেন। নেন নাই? এমদাদ এমদাদ স্যার স্যারও নিয়েছেন। উনি কি প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্টের উপর কোনো ক্লাস নিয়েছেন? একটা নিয়েছেন না? জি স্যার। মামুন স্যার কোনো ক্লাস নেন নাই না? একদিন নিছিলেন স্যার, অল্প একটু মানে আর এটা টুটুর ছিল স্যার। টোটাল 3-1 এর কোনো ক্লাস নেন নাই। মানে আমি না, এই স্যার। জন্য অপেক্ষা করতেছিলাম যে আসলে ওনারা ক্লাস শুরু না করলে আমি আসলে শুরু করতে পারি না। পারি না এই জন্য, কেন শুরু করতে পারি না এটা তোমরা, আমি শুরু করলে তোমরাও কিছুটা বুঝতে পারবা যে কি সমস্যা। তারপরে যেহেতু অনেকদিন হয়ে গেছে আমি একটু শুরু করি। আমার শিডিউল লেকচারের বাইরেও ওনাদের কিছু জিনিস যেটা আমার লেকচারের সাথে একটু রিলেটেড, সেগুলো আমি কিছু কথা বলবো এখানে, নইলে হয়তো তোমরা বুঝতে পারবো না। কাজেই মামুন স্যার যে অংশটা পড়ান সেটা হলো প্লান্ট প্যাথোজেনেসিস, একটা চ্যাপ্টার আছে। এটার মূল বিষয়বস্তু হলো প্লান্টে যে ডিজিজ হয় সেটা কিভাবে হয়, কখন হয়, কিভাবে সংগঠিত হয়, এই বিষয়গুলো উনি পড়ান। এখন আমি তো সরাসরি প্লান্টের ডিজিজ পড়াবো। দেখো এখানে লেখা আছে সিরিয়াল ক্রপস ডিজিজেস। এখন ডিজিজ আমি পড়াবো, কিন্তু ডিজিজ কিভাবে সংগঠিত হইলো, কি ঘটনা ঘটলো, এটা যদি তুমি না জানো তাহলে এই ডিজিজ পড়াতে কোনো লাভ নেই। এটা হচ্ছে মূল সমস্যা। আর এমদাদ স্যার যেটা পড়ান সেটা হলো একটা ক্রপের হয়তো স্পেসিফিক কয়েকটা ডিজিজ পড়াবো। What the heck? পার্টিসিপেন্ট। স্যার আছে স্যার। স্যার আছে স্যার। আচ্ছা ঠিক আছে, থাকলে একটু সুবিধা হবে, মানে একটু ইন্টারাকশন হবে, আচ্ছা, ভালো স্যার। হবে। গুড। এখন এই ডিজিজের কারণে প্লান্টের ইল্ড ডিক্রিজ হয়ে যায়। তাহলে আমাদের টার্গেট হলো ডিজিজের কারণে যে ইল্ডটা ডিক্রিজ হয় সেটাকে মিনিমাইজ করা, যাতে করে ইল্ড আমাদের একটু বাড়তে পারে। দেখো আমরা যে খাবারটা খাচ্ছি
অ্যানিমেলরা যে খাবার খাচ্ছে, প্যাথোজেন কিন্তু একই খাবার খাচ্ছে। তার মানে এখানে একটা প্রতিযোগিতা হয় আমাদের, কার সাথে? প্যাথোজেনের সাথে। প্যাথোজেনকে আমরা খাবার খেতে দিতে চাচ্ছি না, যে ঠিক আছে আমার খাবার, এটা তো আমি খাবো, প্লান্ট আমি উৎপাদন করছি, আমি খাবো। প্যাথোজেন বলতেছে যে না, এটা তো আমারও খাবার, আমাকে তো খেতে হবে, কাজে তাকেও সার্ভাইভ করতে হবে, সে আমাদের সাথে প্রতিযোগিতা করে। তোমরা তো দেখো না, আমরা একটু দেখছি কোথাও যদি পশু মারা যেত, বিশেষ করে গরু টরু মারা যেত, কোথাও ফেলে দিলে সেখানে শকুন আর কুকুর এসে মরা গরুর, শিয়াল কুকুর শকুন এরা এইগুলি মরা গরু। এখন এই মরা গরু নিয়ে কিন্তু সবার মধ্যে কম্পিটিশন, কুকুর ধরাইতো শকুনকে, শকুন ধরাইতো কুকুরকে, এইভাবে অনেকটা আমাদের এরকম হয়ে গেছে যে আমরা কম্পিটিশন করতেছি কার সাথে? প্যাথোজেনের সাথে, যে তুমি এই খাবার, তোমার এটা অধিকার নেই। বিষয়টা হচ্ছে জোর যার মূল্য তার, তাই না? ওরাও প্যাথোজেনেরও কৌশল আছে, আমার খাবার কিভাবে তারা চুরি করবে, স্টিল করবে, সেই কৌশল তাদেরও জানা আছে, কারণ তাকে সার্ভাইভ করতে হবে, সার্ভাইভের জন্য অনেক কিছুই করতে হবে। যাই হোক, ওইদিকে আমি না যেয়ে আমি বলি যে আমরা প্যাথোজেনের হাত থেকে খাবারকে, ফসলকে রক্ষা করে কিভাবে ইল্ড ইনক্রিজ করাইতে পারি, সেটা আমাদের একটি টার্গেট। আরেকটি হলো যে প্যাথোজেন ইনফেকশনের পরে ক্রপের কিন্তু ইল্ড যেটা আমরা পাই, তার কোয়ালিটি ডিটোরিয়েট করে, অনেক সময় স্পট থাকে, দাগ থাকে, সেই কোয়ালিটিটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় প্যাথোজেনের হাত থেকে রক্ষা করে, সেটাও আমাদের একটি টার্গেট। তাহলে দেখা গেল যে আমাদের আলটিমেট গোল ইজ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য প্লান্ট প্রোডাক্টস এন্ড ইনক্রিজ দ্য ইল্ড অফ দ্য ক্রপস। এই দুইটাই হলো আমাদের টার্গেট অ্যাজ এ প্লান্ট প্যাথোলজিস্ট। আচ্ছা, আমরা এটা যাই কিছু পড়ি না কেন, যাই কিছু স্টাডি করি, আমাদের আলটিমেট টার্গেট হলো ডিজিজ, ক্রপের ডিজিজ ম্যানেজমেন্ট করা, এটাই আমাদের টার্গেট। এখন ডিজিজ কিভাবে হয়, এটা মাউন্ট স্যারের একটি অংশ, সেটা হলো প্যাথোজেনেসিস একটি চ্যাপ্টার। ডিজিজের জন্য কি কি দরকার হয়? ডিজিজের জন্য প্যাথোজেন দরকার হবে, তার হোস্ট প্রয়োজন হবে, প্যাথোজেনকে হোস্টের কাছাকাছি চলে আসতে হবে, মানে কন্ট্যাক্টে আসতে হবে, কন্ট্যাক্টে সেটার ভিতরে, হোস্টের ভিতরে প্রবেশ করতে হবে, প্রবেশ করার পরে সে এখানে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে সে ট্রাই করবে ডিসিমিনেট করতে, এক গাছ থেকে আরেক গাছে ডিসিমিনেট করবে, একটা ক্রপ থেকে আরেকটা ক্রপে ডিসিমিনেট করবে, উইদিন দ্য ক্রপ, মানে উইদিন দ্য প্লান্ট ডিসিমিনেট করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, পাতায় ইনফেকশন করে রুটে যেতে পারে, রুট থেকে পাতায় বা ফ্রুট, বিভিন্ন জায়গায়। আবার যখন ফসল আমরা সংগ্রহ করে ফেলি, তাহলে তো তার লাইফ শেষ হয়ে যাওয়ার কথা প্যাথোজেনের, কিন্তু বাস্তবে এটা হয় না, সে কোনো না কোনো কৌশল অবলম্বন করে ইন অ্যাবসেন্স অফ ক্রপ সে সার্ভাইভ করে। এখন আমরা খুঁজে বের করি সে কোথায় সার্ভাইভ করে, কোথায় বেঁচে থাকার তার সোর্স কি। আমরা যদি সোর্স খুঁজে বের করি, তাহলে আমরা সোর্সটাকে ডেস্ট্রয় করে দিয়ে আমরা প্যাথোজেনের যে ইনোকুলাম বলে, এটাকে ইনফেক্টিভ পার্ট অফ প্যাথোজেন, সেই ইনোকুলামটাকে আমরা কমায় দিতে পারি। একেবারে 100% ডেস্ট্রয় করা সম্ভব নয়। ইনোকুলাম যদি আমরা কমায় দিতে পারি, তাহলে ডিজিজ কম হবে, আমাদের ইল্ড বাড়বে, ফসলের গুণগত মান ঠিক থাকবে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি মাউন্ট স্যার কিন্তু পড়াবেন, কোথায় অবস্থান করে ইন অ্যাবসেন্স অফ ক্রপ, তারপরে আবার যখন তার কন্ডিশনটা ফেভারেবল হয় তখন সে কোথায় আসে, কিভাবে আক্রমণ করে, এই বিস্তারিত বিষয়গুলি উনি স্টাডি করাবেন। গাছের ভিতরে কিভাবে প্রবেশ করে, কেউ পাতা দিয়ে প্রবেশ করে, কেউ ফুলের মাধ্যমে প্রবেশ করে, কেউ শিকড়ের মাধ্যমে প্রবেশ করে,
এরকম বিভিন্ন রকম কৌশল আছে, এই কৌশলগুলি উনি পড়াবেন। আবার কোথায় হোস্ট না থাকলে তারা কোথায় সার্ভাইভ করে সেটাও উনি পড়াবেন। এই মূল বিষয়টাকে বলা হয় ডিজিজ সাইকেল। এখন দেখো, আমার টার্গেট তো ডিজিজ মিনিমাইজ করা। এখন এই সাইকেল মানে একটা চক্রাকারে চলে, এক বছর হইলেও তার পরের বছর আবার কিভাবে সে আসবে, সে একটা চক্র থাকে। সেই চক্রটাকে যদি আমরা কোথাও ব্রেক করে দিতে পারি তাহলে ডিজিজ কন্ট্রোল হবে বা ম্যানেজমেন্ট হয়েছে। এই ডিজিজ সাইকেল নিয়ে তোমাদের ধারণা থাকতে হবে। এটা তারপরে ডিজিজ এর জন্য আরো কয়েকটা উপাদান আছে, আমি 2টা স্লাইড আছে, আমি শেষে তোমাদেরকে দেখাবো। সেখানে আমি একটু প্রিলিমিনারি বলে নিলাম, সেই স্লাইড গুলি দেখালে তোমাদের জন্য সুবিধা। যাক, আমি আমার চ্যাপ্টারে ঢুকি, একটু দেখি কতটুকু কি করা যায়। সিরিয়াল ক্রপস ডিজিজেস আমাদের দেশের বা মেইন যে সিরিয়াল ক্রপস আছে তার মধ্যে আমাদের রাইস প্রধান, স্ট্যাপল ফুড, হুইট, মেইজ এন্ড মিলেট, এই কয়েকটা ক্রপের আমরা ডিজিজ নিয়ে একটু স্টাডি করব। আর ডিজিজ কন্ট্রোল করতে গেলে আমাদের প্রথম হলো ডায়াগনোসিস করতে হবে। আমরা যদি অসুস্থ হই, ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখে কিন্তু ডায়াগনোসিস করেন, পালস দেখেন, শরীরের তাপমাত্রা দেখেন, চেহারার দিকে তাকাইলেই ভালো ডাক্তার কিন্তু বলে দিতে পারে। তার মানে কিছু সিমটম বা লক্ষণ দেখে ওনারা ডিজিজ ডায়াগনোসিস করে। আমাদেরও কিন্তু আমরা তো বলতে পারি যে আমাদের সমস্যাটা, প্লান্ট ক্যান নেভার টেল হোয়াট সাফারিং শি ফিল। কাজেই প্লান্টের কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণ দেখে আমরা কিন্তু ডিজিজটাকে ডায়াগনোসিস করি, আইডেন্টিফাই করি বা চিনতে পারি। এখন চিনতে পারলে পরবর্তীতে আমরা ব্যবস্থা নিতে পারি, এটা হলো আমাদের টার্গেট। আচ্ছা, এখন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনায় যাব। দেখো, এটা হলো রাইস ডিজিজ, আমি পড়াইতেছি ফাঙ্গাল ডিজিজ অফ রাইস। তোমরা জানো যে প্লান্ট ডিজিজের বিভিন্ন কজ থাকে, তার মধ্যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, নেমাটোড, এগুলি হলো অ্যানিমেট কজ, এন্ড অ্যালং উইথ সাম ইনঅ্যানিমেট কজেস আছে, সেগুলো তোমাদের লেভেল 2 তে পড়ানো হয়েছে। এখন আমরা দেখবো ফাঙ্গাস দ্বারা আক্রান্ত কি কি ডিজিজ হয়। আমরা একটা তালিকা এখানে দিয়েছি। তালিকাটা হলো ব্লাস্ট ডিজিজ, এটার অর্গানিজমের নামটা হলো পাইরিকুলারিয়া অরাইজি বা পাইরিকুলারিয়া গ্রাইসিয়া। এটা সম্বন্ধে বিস্তারিত আমরা পরে আলোচনা করব। শীত ব্লাইট অফ রাইস, এটা রাইজোক্টোনিয়া সোলানি একটা ফাঙ্গাস, তার দ্বারা আক্রান্ত হয়। ব্রাউন স্পট অফ রাইস, এই ডিজিজটার নাম তোমরা শুনছ, বেঙ্গল ফেমিন হয়েছিল এই ডিজিজের কারণে। অর্গানিজম হলো বাইপোলারিস অরাইজি। আর ন্যারো ব্রাউন লিফ স্পট অফ রাইস, এটা হলো সার্কোস্পোরা অরাইজি। শীতরট অর্গানিজমটা হলো স্যারোক্লেডিয়াম অরাইজি। স্টেম রট হলো স্ক্লেরোসিয়াম অরাইজি। স্ট্যাক বার্ন অল্টারনেরিয়া প্যাডুইকি। রুট রট বা বাকানি ডিজিজ বলে এটাকে, ফিউজারিয়া মনিলিফর্মি। ব্ল্যাক কার্নেল, কার্ভুলারিয়া লুনাটা। আরো অনেক ডিজিজ আছে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ডিজিজ। আমাদের মেজর যে কয়েকটা ডিজিজ, মেজর এবং মাইনর মিলেই এই ডিজিজগুলি আমরা যেটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এগুলি একটি তালিকা আমি তখন দেখাই। এখন ব্যাকটেরিয়াল ডিজিজও আছে। একটা হলো ব্যাকটেরিয়াল লিভ লাইট অফ রাইস, জ্যান্থোমোনাস অরাইজি, পিবি অরাইজি। ব্যাকটেরিয়াল লিভ স্ট্রিক অফ রাইস, জ্যান্থোমোনাস ক্যাম্পেস্টিস, পিবি অরাইজি গুলো। মূলত মেজর এই দুইটা ডিজিজ ব্যাকটেরিয়াল। নেমাটোডের ডিজিজ আছে, স্টেম নেমাটোড অফ রাইস বা উফরা ডিজিজ বলা হয় এটাকে, অথবা অর্গানিজমের নাম তোমরা শুনছ, ডিটাইলেঙ্কাস অ্যাঙ্গাস্টাস। আর রুট নট অফ রাইস, ম্যালোডুগাইন স্পিসিস দ্বারা হয়। কিছু ভাইরাস ডিজিজ আছে, একটা হলো টুংরু ভাইরাস, রাইস টুংরু
স্ফেরিক্যাল ভাইরাস আর রাইস্টোম বেসিলিফর্ম ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। গ্রাসি স্টান্ট একটা ডিজিজ আছে, সেটা হলো গ্রাসি স্টান্ট ভাইরাস দ্বারা হয়। আর হোজাবলান্সা একটা ডিজিজ আছে, হোজাবলান্সা ভাইরাস দ্বারা হয়। রাইসিয়েলো ডোয়ার্ফ এটা মাইকোপ্লাজমা লাইক অর্গানিজম দ্বারা হয়, এমএলও বলা হয় এটাকে, মাইকোপ্লাজমা লাইক অর্গানিজম। আমি শিওর যে তোমরা তখন যা শুনলাই যে তালিকা, এটা তোমাদের খুব একটা কাজে লাগে নাই, বা তোমরা এটা একটু কঠিন মনে করছো যে এতগুলি অর্গানিজমের নাম, কঠিন কঠিন সাইন্টিফিক নাম, ডিজিজের নাম, এটা তো মনে রাখা সম্ভব না। আসলে পরীক্ষার চিন্তা করো, পরীক্ষায় এটা খুব কঠিন হয়ে যাবে। মোটেও কঠিন হবে না, আমি এটাকে ইজি করে দেওয়ার চেষ্টা করব, আপাতত থাক এটুকু, সেই জন্য আমি বেশি কথা বলি। আচ্ছা, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা একটা স্পেসিফিক ডিজিজ নিয়ে যাই, এটা একটু মনোযোগ দিয়ে শুনবো, এটার একটু বিষয় আছে, আশা করি তোমাদের ভালো লাগবে যদি থাকো আমার সাথে, না থাকলে তো কথাই নেই। ব্লাস্ট একটা ডিজিজ, এটার অর্গানিজম ছিল পাইরিকুলারিয়া অরাইজি আর পাইরিকুলারিয়া গ্রাইসিয়া, দুইটা ফাঙ্গাল প্যাথোজেন, মানে একই ফাঙ্গাল প্যাথোজেন। এটা স্পিসিসটা একটু ভিন্ন হয়। একটু বলি, তারপরে দেখা যাবে। আমরা এই ডিজিজটাকে ডায়াগনোসিস করবো আজকে, তোমরাও ডায়াগনোসিস করতে পারবা ফিল্ডে গেলে, ওই অবস্থাটুকু আমি করে দিব আজকে, শুধু আমার সাথে একটু থাকবে। এটার কোথায় ইনফেকশন হয়? লিফ, নোড, প্যানিকেল, প্যানিকেল ব্রাঞ্চ। রাইসের ডিজিজ, যেহেতু রাইসের তো লিফ তোমরা সবাই চিনো, রাইস প্লান্ট তো সবারই চেনার কথা। জানি না কেউ আছে কিনা এরকম যে রাইস প্লান্টই দেখে নাই, থাকার কথা না। লিফে ইনফেকশন হয়। নোট, নোট বলতে তার যে স্টেম থাকে, স্টেমের দুইটা কাম যখন যেখানে একত্রিত হয় সেটা হলো নোড, নোডে ইনফেকশন করে। প্যানিকেল, প্যানিকেল হলো শীষ, প্যানিকেলের মধ্যে ইনফেকশন করে। আবার প্যানিকেল ব্রাঞ্চ, সেইখানেও ইনফেকশন করে। আলটিমেটলি এটা সিডের মধ্যে ইনফেকশন করে। এটা হলো তার ইনফেকশন সাইট। এখন লিফে ইনফেকশন করলে আমরা কিভাবে তাকে ডায়াগনোসিস করতে পারবো, কিভাবে কি দেখে আমরা চিনতে পারবো, এটা আমরা একটু আলোচনা করি। এখানে পাতায় স্পট হবে, সোজা কথা, লিফের মধ্যে স্পট। স্পট যদি হয়, স্পট বিভিন্ন রকম হতে পারে, একটা রাউন্ড হয়, ইলংগেটেড হয়, ডায়মন্ড শেপড হয়, বিভিন্ন শেপের হয়, ওভাল শেপড হয়, তার বিভিন্ন রকম কালার হয়, ব্রাউনিশ হয়, ইয়েলোইশ হয়, তারপরে গ্রেইশ হয়, বিভিন্ন রকম কালার হতে পারে। স্পটের, আমি শুধু স্পটের কথা বলতেছি, ব্লাস্টের কথা বাদ। এইটা দেখে আমাদের স্পট আইডেন্টিফাই করতে। আবার কখনো কখনো স্পটের বড় থাকে, কখনো কখনো একাধিক স্পট একত্রে মিশে যেতে পারে, তাই না? এইরকম ঘটনাগুলি কিন্তু ঘটে যখন ডিজিজ হয়, এগুলি দেখেই কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, যদি নোট থাকে কোথাও, কাগজ কলম থাকে, একটু নোট করে নিতে পারো। আমি এখানে স্পটের বর্ণনাতে যে তিনটি কথা বলছি, একটা হলো স্পটের শেপ, আমি বলছি ইলংগেটেড, ওভাল, ডায়মন্ড শেপড বা রাউন্ড শেপড ইত্যাদি, বিভিন্ন রকম শেপড। তার মানে শেপ থাকবে, একটা শেপ থাকবে। লাস্ট টাইম বলছি সাইজের কথা, স্মল, লার্জ, এক্সট্রা লার্জ, বিভিন্ন রকম সাইজ থাকতে পারে।
আমি কিন্তু ব্লাস্টের কথা বলছি না, যে কোনো স্পটের কথা বলছি, আবারও মনে করে দিচ্ছি তোমাদের। তাহলে আমরা শেপ, সাইজ, আরেকটা বলছি কালার, ইয়েলো, ব্রাউন, ব্রাউনিশ, গ্রিন, গ্রিনিশ, বা বিভিন্ন রকম কালার আমরা জানি। আর কালার দেখেও কিন্তু আমাদের এই স্পটকে ডায়াগনোসিস করতে হয়। ঠিক আছে, তাহলে যে কোনো ডিজিজের যদি স্পট থাকে, স্পটের বর্ণনা দিতে যাইয়া তিনটে জিনিস মনে রাখবা। একটা হলো সাইজ, শেপ এন্ড কালার। মনে থাকবে? জি স্যার। একজন রেসপন্স করে বলো কি কি দেখে স্পট চিন। Eyes, shape, and color. গুড, এটা মনে রাখবা শুধু, যে কোনো ডিজিজের, নট অনলি ব্লাস্ট, সাইজ, শেপ এবং কালার। এখন আমরা যাব ব্লাস্টের, দেখি কিরকম দেখা যায়। দ্য লিফ স্পট আর ইলিপ্টিক্যাল। কি বলছি আমি এখানে তিনটা পয়েন্টের? ইলিপ্টিক্যাল বলতে কি বোঝাইছি? The shape. শেপ, গুড, দেখো আমার শেপ চলে আসলো, উইথ পয়েন্টেড এন্ডস। ইলিপ্টিক্যাল তার সাইড বা বর্ডার যেটা থাকবে একটু পয়েন্টেড থাকবে। দেখো ইলংগেটেড ডায়মন্ড শেপ লেখা আছে, ডায়মন্ডের মতো। লেখাগুলো কি দেখতেছো তোমরা? জি স্যার। Ji sir. ওকে, এটা ইলংগেটেড ডায়মন্ড শেপ থাকে। তারপরে দ্য সেন্টার অফ দ্য স্পটস আর ইউজুয়ালি গ্রেইশ। দেখো কালার চলে আসলো, স্পটের সেন্টার পোর্শনটা আমি বলতেছি, অর হোয়াইট উইথ ব্রাউন, রেডিশ, ব্রাউন অর রেডিশ ব্রাউন মার্জিন। আমি যে স্পটটার কথা বললাম, ইলংগেটেড বা ইলিপ্টিক্যাল শেপড বা ডায়মন্ড শেপড স্পট, সেই স্পটের সেন্টার পোর্শন আমরা বলছি, মানে কেন্দ্রীয় অংশটা থাকবে ধূসর বর্ণের, এবং বাইরের যে অংশটা সেটা ব্রাউন অথবা রেডিশ ব্রাউন কালারের থাকবে। যদি ধানের পাতায় এরকম লক্ষণ দেখা যায়, তাহলে আমরা সেটাকে অবশ্যই মনে করব যে দিস ইজ ইনফেক্টেড বাই ব্লাস্ট কজড বাই পাইরিকুলারিয়া অরাইজি অর পাইরিকুলারিয়া গ্রাইসিয়া। দেখি আমরা আরেকটু আগাই। দেখো এখানে ধানের পাতা আছে, যদি কেউ না দেখে থাকো খুব ভালো করে দেখো। আমরা একটা স্পট নেই, Ji sir. পয়েন্টার, আচ্ছা গুড। আমরা এগুলি দেখবো না, আরো তো অনেক স্পট আছে, বিভিন্ন ডিজিজ থাকতে পারে। আমরা টিপিক্যাল যে স্পট এটা আমরা দেখবো। দেখো এটাকে একটু ইলংগেটেড ডায়মন্ড শেপড মনে হয় না? ডায়মন্ড মানে কি? প্লেইং কার্ড দেখছো তো? তাসের মধ্যে দেখো ডায়মন্ড আছে, দেখো তো একটু মিলে অনেকটা ডায়মন্ডের মতো হয় কিনা। ডিজিজ তো আর একেবারে টিপিক্যাল হবে না, মোটামুটি কাছাকাছি গেলে আমরা বুঝতে পারবো যেটা ডায়মন্ড শেপ। দেখো আমরা বলছিলাম কেন্দ্রীয় যে অংশটা, এটা একটু ধূসর, দেখো এখানে ধূসর দেখা যাচ্ছে কিনা? এই দেখো ধূসর। both the sides are elongated, আমরা বলছি দেখো এই যে elongated, ঠিক আছে। আরেকটা বলছি কি, কালারটা তার যে মার্জিন কালার সেটা একটু ব্রাউনিশ, দেখো দিস ইজ ব্রাউনিশ কালার। তোমরা তো ছোট ডিভাইসে দেখো, আমি ল্যাপটপে দেখতেছি, এখন তোমরা কতটুকু দেখতেছো? সাইজ একেবারে ছোট থাকলে অনেক সময় বোঝা যায়। স্যার জুম করে বোঝা যায়। ঠিক আছে, যদি বোঝা যায় তাহলে তো খুবই ভালো। এটা কি আমার কথার সাথে মিলছে? একটা ইলংগেটেড স্পট থাকবে যেটা অনেকটা ডায়মন্ড শেপ, তার যে কালার, সেই কালার কেন্দ্রীয় অংশে সেন্টার পোর্শন অফ দা স্পট বিকাম গ্রেইশ, দেখো ধূসর কালার, and margin of the spot become brownish color. এই আমার মনে হয় আমি যা দেখতেছি আমার কথার সাথে মিলছে, তোমরা মিলাইতে পারলে এখানে আমরা আরো দেখবো, অসুবিধা না, আরো আছে, কোন এক জায়গায় যায় তোমার মিলবে। এটা দেখতে অনেকটা ওই চোখের মতো দেখা যায় না? মানুষের চোখের যদি একটা ছবি ড্রয়িং করি, Yes sir. একটু খেয়াল করো তো। জি স্যার। চোখের বল থাকে কালো, এখানে আমার
ব্লাস্টের যে আই বল যদি আমরা বলি তাহলে এটা হলো একটু ধূসর, Bhushan. অনেকটা চোখের মতোই দেখা যাচ্ছে। আমরা আরেকটু দেখি, দেখো এইখানেও আছে, এটা একটু অন্যরকম। এই যে দেখো, একেবারে পয়েন্টেড ইন্ট না হইলেও অনেকটাই ইলংগেটেড ডায়মন্ড শেপ। এই যে উপরে এই যে স্পটটা দেখো, এটা কিন্তু ইলংগেটেড ডায়মন্ড শেপ। এটা দেখো, এখানে অনেক অসংখ্য স্পট আছে পাতার গায়ে। এগুলো কিন্তু কেন্দ্রীয় অংশটা মানে সেন্ট্রাল পোর্শন ধূসর, আর বাইরে হলো একটু ব্রাউনিশ। এটা দেখে এটাকে চিনতে হবে এই ডিজিজটা, ঠিক আছে? দেখো এই যে এখানে মার্জিনে, এই পাতার মার্জিনে ইনফেকশনটা হচ্ছে কিরকম, এই স্পটটা দেখো, অসংখ্য স্পট আছে, তুমি মিলায় দেখতে গেলে দেখতে পারো। আচ্ছা, আরেকটু দেখি আমরা। দেখো, আমরা যদি এটা দেখি, একেবারে ইলংগেটেড, আর একেবারে আর্টিস্টের আঁকা ছবির মতো তো স্পট হবে না, কখনোই হবে না, তাই না? চোখের একটা ছবি আর্টিস্ট যেভাবে ড্রয়িং করবে, আমার স্পট কি সেভাবে হবে? কখনোই হবে না। এটা ফিজিওলজিক্যাল অনেক ফাংশন ম্যাটার জড়িত থাকে। প্যাথোজেন ইনফেকশন করে, প্লান্ট এটাকে রেজিস্ট করার চেষ্টা করে, ইত্যাদি অনেক ফ্যাক্টর, এগুলি তোমরা পরে পড়ো। দেখো তো এই ডিজিজ, এটা দেখে বোঝা যায় কিনা? Yes, sir. বোঝা যায়? এই যে এখানে আছে, এখানে আছে, এই যে প্রত্যেকটাই কিন্তু এগুলি ব্লাস্টের সিম্পটম। আমি আশা করি মাঠে যে যার একটু সুবিধা আছে, সুযোগ আছে, মাঠে তো এখন রাইস সোয়িং করা হচ্ছে বা কেউ কেউ সোয়িং করে ফেলছে। সিড বেড যদি কারো থাকে, কোনো সিড বেডে গেলে চারাতে এরকম লক্ষণ তোমরা কিন্তু দেখতে পারবা। আর যে খুব জনপ্রিয় একটি রাইস, সেটা হলো BR28। এই রাইসটা কিন্তু এটার উপর খুব সাসেপ্টেবল হয়ে গেছে, মানে এই ডিজিজটা দ্বারা খুব বেশি আক্রান্ত হয়, যার কারণে ওই রাইস BR28 হয়তো বা আউট করে দিতে হবে, বা আউট হয়ে গেছে কিছু কিছু এলাকায়, চাষই করা যাচ্ছে। এখন দেখো, আমরা তিনটা ছবিতে তিন ধরনের লক্ষণ কিন্তু কিছুটা পেয়েছি, ভেরিয়েশন আছে কিন্তু মূল লক্ষণটা একই রকম। এরকম ভেরিয়েশন হলো কেন? লক্ষণ তিনটা ছবিতে তিন রকম হলো কেন? Environmental factor. কে বলতে পারবো? স্যার, এনভায়রনমেন্টের জন্য। এনভায়রনমেন্ট। আর কি কারণে? ভাইরাস ভাইরাস না, এটা ফাঙ্গাস। হোস্টের প্রতিরোধ ক্ষমতা। হ্যাঁ, হোস্টের প্রতিরোধ ক্ষমতা। তার মানে হলো, হ্যাঁ, তার মানে হলো যে এখানে যে তিনটা ছবি আমরা দেখাইছি, তিনটা ছবি কিন্তু তিনটা ভ্যারাইটির। কোভিড দ্বারা কি সবাই একইভাবে আক্রান্ত হয়েছে? মোটেও নয়। আমরা কি প্রত্যেকে একই ডিজিজ দ্বারা একইভাবে আক্রান্ত হই? মোটেও না। তার মানে হলো এটা তার জেনেটিক ভেরিয়েবিলিটির কারণে, যেহেতু এক একটা এক এক রকম ভ্যারাইটি, কোনোটা একটু বেশি দুর্বল, বেশি আক্রান্ত হয়েছে। এনভায়রনমেন্টের একটা ফ্যাক্টর আছে, সেটা তো আছেই, কিন্তু মূল ফ্যাক্টরটা থাকে হইলো জেনেটিক পটেনশিয়ালিটি। হয়তো সে কোনোটাই রেজিস্ট করতে পারছে, কোনো ভ্যারাইটি রেজিস্ট করতে পারেনি, তার ইনফেকশন বেশি হয়েছে। যেমন এই ভ্যারাইটিটা আমি যদি বলি হাইলি সাসেপ্টেবল, পাতা যেভাবে ইনফেকশন করছে, এটা তো ফটোসিনথেটিক এরিয়াকে একদম রিডিউস করে দিয়েছে, তার ইল্ড অনেক কমেছে। কেন এটা আমরা একটু আগে, তাহলে পাতায় যদি ইনফেকশন হয় তাহলে এটা দেখে চিনা যাবে না? যাবে, আমি আশা করি চিনা যাবে। তোমরা একটু পড়বা, আমার কথার সাথে মিলে দেখবা। এখন নোডাল ব্লাস্ট, নোট, রাইসের স্টেমকে কাম বলা হয়, দুইটা কাম যেখানে সংযুক্ত থাকে সেটাকে নোট। সে নোট ডাল যে জোন, সেটা ব্ল্যাক হয়ে যায়, এটা হলো দেখেই বোঝা যাবে। and the plant above the node become die. ছবি আছে, আমরা ছবিতে দেখব। infected mature nodes turn gray
শ্রিবেল, যে নোটটা থাকে সেটা গ্রে ধূসর কালার হয়ে যায়। শ্রিবেল মানে কুচকায় যায়, and break down over just above the note. নোটের উপর থেকে এটা আস্তে করে ভেঙে পড়ে যায়। হাঁটু যদি কারো ভেঙে যায়, সে কি দাঁড়াইতে পারবে? মোটেও না, সে পড়ে যাবে। গাছের তো শক্তি ওইটাই, নোটে ইনফেকশন হয়ে এটাকে শুকায় দিছে, কুচকায় গেছে, এই অবস্থা সেটা ভেঙে পড়ে যায়। এটা কিভাবে আমরা চিনতে পারবো? দেখো, নোট বিকাম ব্ল্যাক, আমরা যেটা বলছি দেখো ব্ল্যাক হয়ে গেছে নোডাল রিজিয়ন, শ্রিবেল হয়ে গেছে। শ্রিবেল মানে কুচকায় গেছে, কুচকায় গেছে, এটা ভেঙে গেছে। এখানেও দেখো একদম ভেঙে ইয়ে হয়ে গেছে। এটা তোমরা মাঠে যদি প্র্যাকটিক্যালি যাও দেখো, অবশ্যই এই ডিজিজটা চিনতে পারবো, আমি শিওর, কোনো ভুল নেই। ইনশাআল্লাহ। ব্লাস্ট পাতাতেও চিনতে পারবা, নোডেও চিনতে পারবা। আচ্ছা, এখন কলার, কলার বলতে শীর্ষে যে গোড়া, মানে ফ্লাগ লিফ এর যে গোড়া, সেইখানেও ইনফেকশন করে, এবং সেটা ওই একই ভাবে নোটে যেরকম ইনফেকশন করে সেইভাবে সেটাকে ব্রাউন করে দেয়, অথবা কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়। কিসের গোড়া ইনফেকশন করলে কি হবে? তার ট্রান্সলোকেশন ডিসরাপ্ট হয়ে যায়, ফলে রাইস এটা গ্রেইন ফর্মেশন করবে না, অথবা গ্রেইন ফর্মেশন করলে সেটা পার্শিয়াল গ্রেইন হবে। এরকম নানান ধরনের সমস্যা দেখা যায়। আমরা দেখি ছবিতে, এখানে খুব অস্পষ্ট ধরনের ছবি আছে। এই যে দেখো, যে শীষ, ধানের শীষ, শীষের মানে ঘিরে ফেলে। লেশন বুঝো তো? লেশন, স্পট, কিছুটা সিনোনিম, তার মধ্যে একটু পার্থক্য আছে। সাধারণত স্পটের আমরা একটা সাইজ বা শেপ থাকে, লেশনের সাধারণত কোনো শেপ থাকে না, এটা একটা মূল পার্থক্য। পেনিকেলটা ভেঙে যায়, দেখো এই যে পেনিকেলের গোড়ায় যখন ইনফেকশন করছে এই অবস্থায়, এটাও আগের ছবি, যে ছবিটা ভালো বোঝা যাচ্ছে, এখানে কালো হয়ে গেছে না? কালো হলে কি হবে? যে পেনিকেল ভেঙে গেছে, তা তো খাবার সরবরাহ হয়নি। আলটিমেটলি কি দাঁড়ায়? এই ছবিতে দেখো, ভেঙে ঝুলে যায়। কখনো কখনো এটা ভেঙে একদম মাটিতে পড়ে যায়। যেটা মাটিতে পড়ে যায় এটা তো আর সাধারণত ফার্মার্সরা কালেক্ট করে না ধান যখন হারভেস্ট করে, কাজে ইল্ড রটেন নেক আর কলা রট তো একই মনে হলো। অনেকটা একই, অনেকটা একই। কেউ রটেন নেক বলে, কেউ কলার রড বলে, একই। সেই জন্য দুইটা টার্ম আমি এখানে ইউজ করছি। সেই জন্য একটু আমি চলে আসছি এখান থেকে। আমার মূল টার্গেট হলো লিফ এবং নোড ব্লাস্ট, পেনিকেল ব্লাস্ট। পেনিকেল ব্লাস্ট বলে, তোমরা চিনতে পারলেই হলো। এই যে অনেকটা এখানে দেখা যাচ্ছে না, এই যে রটেন নেক বা পেনিকেল ব্লাস্ট যেটাকে আমরা বলি, এই যে দেখো, এই যে একটা মাইসিলিয়াল গ্রোথ দেখা যাচ্ছে। আমরা তো ডায়াগনোসিস করতে পারছি, তাই না? ডিজিজটা পারছি কিনা বলো? জি স্যার। আচ্ছা, গুড। আমি তো বহু সময় নিয়ে নিচ্ছি, মনে হয় আমি তো এত বুঝতে পারি না, এত সময় চলে গেছে। আমাদের একটু সোর্স অফ প্রাইমারি ইনফেকশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ প্যাথোজেনটা যে প্রথম ইনফেকশন করে তার সোর্স কি? সোর্স হলো ইনফেক্টেড সিড। ইনফেক্টেড সিডের মধ্যে সে 1 বছর বা আরো বেশি সময় সার্ভাইভ করতে পারে। ক্রপ রেসিডিউস, ফসলের যে অবশিষ্টাংশ থাকে, সেই অবশিষ্টাংশের মধ্যে প্যাথোজেনটা
যখন ফসল থাকে না তখন সে সার্ভাইভ করে, সেই সার্ভাইভাল স্টেজ থেকে এসে আবার যখন তার কন্ডিশন ফেভারেবল হয় এবং প্রপার হোস্ট পায় তখনই সে ইনফেকশন করে। কাজে সোর্স হলো ইনফেক্টেড সিড, ক্রপ রেসিডিউস, তারপর অল্টারনেট বা কোল্যাটারাল হোস্ট। রাইসের একই ধরনের বা একই ফ্যামিলির অন্য কোনো হোস্ট থাকলে সেখানেও সে সার্ভাইভ করে, সেখান থেকে আইসা ইনফেকশন করতে পারে। তারপরে যদি অল্টারনেট হোস্ট থাকে সেখান থেকে এয়ারবর্ন স্পোর, যে স্পোর হয়, স্পোরটা আমি দেখাবো, একটু ছবি আছে আমাদের, সেই স্পোর বাতাস দ্বারা বাহিত হইয়া আবার নতুন গাছের মধ্যে ইনফেকশন করে। এইভাবেও এই ডিজিজের মানে প্রাথমিক ইনফেকশনটা শুরু হয় এইভাবে। কাজে অনেক সময় আমরা বলি যে হোয়াট ইজ দ্য সোর্স অফ প্রাইমারি ইনফেকশন, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আমি আর একটু যাই, আমার একটু কাজ আছে। নাও দ্য ডিজিজ সাইকেল, এটা খুব সংক্ষিপ্ত আকারে এখানে ডিজিজ সাইকেলটা বলে দেওয়া আছে কিভাবে চক্রাকারে ঘুরে। এয়ারবর্ন স্পোর স্প্রেড বাই এয়ার কারেন্ট, বাতাস দ্বারা স্পোর বাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। স্পোর ল্যান্ড অন লিভস, জার্মিনেট, পাতার মধ্যে যখন সংস্পর্শে আসে সেখানে জার্মিনেট করে। পেনিট্রেট, পেনিট্রেট কথার অর্থ হলো প্রবেশ করা। পেনিট্রেট এন্ড কজ লেশন উইদিন 4 days later, 4 দিনের মধ্যে সে লেশন বা স্পট যেটা আমরা বলি সেটা ডেভেলপ করতে সক্ষম। তারপর সেকেন্ডারি স্প্রেড অকার ফ্রম প্রাইমারি স্পট। প্রাইমারি স্পট যখন হলো, একবার যখন ইনফেকশন করলো সেখানে তো আবার সে স্পোর তৈরি করে। সেই স্পোর দ্বারা দেখা যাচ্ছে পার্শ্ববর্তী ফিল্ডে বা পার্শ্ববর্তী গাছে বা অন্য কোনো নতুন প্লান্টে আবার ইনফেকশন করে। এটাকে সেকেন্ডারি স্প্রেড বা সেকেন্ডারি স্পট বলা হয়। আর সোর্স থেকে এসে যখন ইনফেকশন করে প্লান্টে তখন সেটাকে বলা হয় প্রাইমারি ইনফেকশন বা প্রাইমারি স্পট। প্রাইমারি স্পট থেকে যে প্যাথোজেনের ইনোকুলাম তৈরি হয়, সেই ইনোকুলাম যদি আরেকটা গাছে ইনফেকশন করে তখন সেইখানে সেটাকে বলা হয় সেকেন্ডারি ইনফেকশন বা সেকেন্ডারি ইনোকুলাম। মানে প্যাথোজেনটাকে বলা হয় সেকেন্ডারি ইনোকুলাম আর ইনফেকশনটাকে বলা হয় সেকেন্ডারি ইনফেকশন। এই টার্মগুলি কিন্তু ওই প্যাথোজেনেসিসে পড়াবে, এই জন্য আমি একটু বলে দিচ্ছি তোমাদের, কারণ যেহেতু এটা পড়ানো হয় নাই, এই টার্মগুলি তোমাদের কাছে নতুন আমার বিশ্বাস, এই জন্য আমি বলে দিচ্ছি। ফেভারেবল কন্ডিশন, সব ডিজিজ কিন্তু সব কন্ডিশনে ফেভার করে না। ডেইলি টেম্পারেচার বিটুইন 23 to 26 ডিগ্রি সেলসিয়াস, এই ধরনের একটা টেম্পারেচার থাকলে ডিজিজ খুব বেশি হয়। লিফ ওয়েটনেস, পাতা যদি ভিজা থাকে দীর্ঘ সময় সেখানে ডিজিজ বেশি হয়। রিলেটিভ হিউমিডিটি গ্রেটার দেন 90%, বাতাসে যদি আর্দ্রতা বেশি থাকে ডিজিজ বেশি হয়। নাইট্রোজেন ফার্টিলাইজার অতিরিক্ত প্রয়োগ করলে ডিজিজ বেশি হবে। থিক স্ট্র্যান্ড অফ রাইস, ঘন করে যদি আমরা রাইস কাল্টিভেশন করি তাহলে আমাদের ডিজিজ বেশি হবে। লাইট টেক্সচার অফ সয়েল, সয়েলের টেক্সচারটা যদি লাইট থাকে, টেক্সচার তো তোমরা বুঝো না, টেক্সচার, সয়েল স্ট্রাকচার, সয়েল সায়েন্স থেকে একটু দেখে নিবা। স্যান্ড সিল্কের যে রেশিও তার উপর ভিত্তি করে সয়েলের টেক্সচার নির্ধারিত হয়। লাইট টেক্সচার থাকলে সেখানে ইনফেকশন বেশি হইতে দেখা যায়। এইগুলি হলো তার ফেভারেবল কন্ডিশন। এখন আমি এই ফেভারেবল কন্ডিশন জেনে আমার কি লাভ? লাভ আছে। আমি ফেভারেবল কন্ডিশনটাকে যদি আনফেভারেবল করে দিতে পারি তাহলে আমার ডিজিজ নিয়ন্ত্রণ করা ইজি হবে। আমরা ডিজিজ কন্ট্রোল করতে
যে আমরা শুধু বুঝি যে স্প্রে করে দাও নো, স্প্রে ছাড়া আর অনেক পদ্ধতি আছে। থিক স্ট্র্যান্ড অফ রাইস খুব ঘন করে লাগানো যাবে না। নাইট্রোজেন ফার্টিলাইজার কোনো ক্রমে অতিরিক্ত প্রয়োগ করা যাবে না। এটা তো আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? সোর্স অফ ইনফেকশন জেনে আমার লাভ কি? আমি সোর্সটাকে ডেস্ট্রয় করে দিব। আগের স্লাইডে যাই একটু। আমি যদি জানি যে সিড দ্বারা এটা সিড গুলি যদি ইনফেক্টেড থাকে, আমি সেই সিড ব্যবহার করব না। ক্রপ রেসিডিউ, মাঠে ফসলের অবশিষ্টাংশ আছে, সেটাকে আমার ডেস্ট্রয় করে দিতে এনি হাউ, ডিপ্লাইং করে দিতে পারি বা বিভিন্ন ভাবে। ফিল্ডের আশেপাশে যদি অল্টারনেট বা কোলাটেরাল হোস্ট থাকে, ঝরা ধান একটা আছে, অল্টারনেট হোস্ট আছে, এরকম যদি কিছু থাকে তাহলে সেগুলি আমাদেরকে ডেস্ট্রয় করে দিয়ে আমরা সহজেই প্লান্ট ডিজিজ কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে? কাজে এইগুলি তো আমাদের জানার দরকার আছে, তাই না? আচ্ছা, এটা হলো অর্গানিজমের একটা ছবি, পাইরিকুলারিয়া গ্লাইসিয়া। দিস ইজ দ্য স্পোর। তোমরা তো জানো এগুলি। এটার নাম হলো কনিডিওফোর ইত্যাদি। এটা এমনি একটা ছবি আছে দেখানোর জন্য তোমাদেরকে আমি শো করলাম। আমরা আসবো এখন ম্যানেজমেন্টে। ঠিক আছে? তোমাকে সময় দিবা না বন্ধ করে দেবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর কয়েক মিনিট একটু কন্টিনিউ করে আমি দুইটা জিনিস একটু শেষ করে দেই। জি স্যার। আর কোনো ক্লাস আছে তোমাদের? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করি। ম্যানেজমেন্টের জন্য রিকোয়ার্ড নলেজ অন ডিজিজ ট্রায়াঙ্গেল। কেউ কি নাম শুনছ ডিজিজ ট্রায়াঙ্গেলের? জি স্যার। হ্যাঁ, কি সেটা একদম বলো দেখি। হোস্ট প্যাথোজেন আর এনভায়রনমেন্টের যে পরস্পরের ইন্টার রিলেশন, সেটাকেই হচ্ছে ডিজিজ ট্রায়াঙ্গেল। আচ্ছা, গুড। আচ্ছা, আর ডিজিজ সাইকেলের নাম শুনছ? এটাও শোনো নাই, যাই হোক, এটা আমার মনে। আচ্ছা, শুনলেও এটার সম্বন্ধে খুব একটা ভালো ধারণা নেই। আর ডিজিজ ট্রায়াঙ্গেল ও যেটা বলছে, হোস্ট প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট, ঠিক আছে, এদের ইন্টার রিলেশনশিপটাই হলো ডিজিজ ট্রায়াঙ্গেল। আসলে ইন্টার রিলেশনশিপ না, এই হোস্টের সাথে প্যাথোজেন, এনভায়রনমেন্ট, এদের যে রিলেশনশিপটা, সেটাকে আমরা একটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের তিনটা বাহু দ্বারা যদি ইন্ডিকেট করি, তাহলে এটা আমাদের একটু ব্যাখ্যা করতে সুবিধা হয়। এই জন্য আমরা এটাকে ডিজিজ ট্রায়াঙ্গেল বলে থাকি। হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট। কেন এটা নলেজ দরকার আমরা একটু দেখি। প্লান্ট ডিজিজ, ঠিক আছে, ডিজিজের জন্য, ডিজিজ সংগঠনের জন্য আমাদের এসেনশিয়াল ফ্যাক্টর হলো প্যাথোজেন। তাহলে প্যাথোজেনটা কিরকম প্রয়োজন আমাদের? একটা আছে অ্যাগ্রেসিভ, ভিরুলেন্ট। হ্যাঁ, ভিরুলেন্ট অ্যাগ্রেসিভ সিনোনিম। ভিরুলেন্ট হইতে হবে, মানে তার রোগ সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে। যদি ক্ষমতা না থাকে, ডিজিজ হবে না। তাহলে প্যাথোজেন আমাদের দরকার। প্যাথোজেন আছে কিন্তু হোস্ট নাই, তা ডিজিজ হবে না। অথবা হোস্ট আছে, প্যাথোজেন নাই, ডিজিজ হবে না। হোস্ট আছে, প্যাথোজেনও আছে, তারপরে ডিজিজ নাও হতে পারে। কারণ হোস্ট যদি রেজিস্ট্যান্ট হয়, তাহলে দেয়ার উইল বি নেভার এনি ডিজিজ।
তাহলে হোস্টটা হইতে হবে রেজিস্ট্যান্সের বিপরীত হলো সাসেপ্টেবল, সংবেদনশীল, তাহলে ডিজিজ। এখন আরেকটা কন্ডিশন আমাদের দরকার, প্যাথোজেন এবং হোস্ট কাছাকাছি আসলো, হ্যাঁ, প্যাথোজেন অ্যাগ্রেসিভ বা ভিরুলেন্ট, হোস্ট সাসেপ্টেবল, তাহলে ডিজিজ নাও হতে পারে। কেন হবে না? যদি আমাদের এনভায়রনমেন্টটা ফেভারেবল না থাকে ফর ডিজিজ ডেভেলপমেন্ট। ডিজিজ ডেভেলপমেন্টের জন্য যে আমাদের একটা এনভায়রনমেন্ট দরকার, পরিবেশ দরকার, সেই পরিবেশটা যদি ফেভারেবল না থাকে তাহলে ডিজিজ হবে না। তাহলে আমরা কি দেখলাম যে ডিজিজ সংগঠনের জন্য আমাদের তিনটি ফ্যাক্টর এসেনশিয়াল, হোস্ট, প্যাথোজেন এন্ড এনভায়রনমেন্ট। তিনটি ফ্যাক্টরকে আমরা একটা ট্রায়াঙ্গেলের সাহায্যে প্রদর্শন করতে পারি। এটা আরো বিস্তারিত আছে, আমি সেদিকে যাব। আমার দরকার তো ডিজিজ ম্যানেজমেন্ট। তাহলে ডিজিজ ম্যানেজমেন্টের জন্য আমার এই তিনটি ফ্যাক্টরকে আমি ম্যানিপুলেট করতে পারি, আমার ইচ্ছা মতো আমি সাজাইতে পারি, তাহলে আমার ডিজিজ ম্যানেজমেন্ট হবে। কিভাবে হবে আমরা একটু দেখি। এনভায়রনমেন্টকে আমরা ম্যানিপুলেট করব কিভাবে? দেখো, আমরা ম্যানেজমেন্ট করতেছি আর কি, ডিজিজ ক্রপ ম্যানেজমেন্ট করতে। এই যে বললাম সঠিক দূরত্ব লাগাইতে হবে, তারপর নাইট্রোজেন ফার্টিলাইজার বেশি দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক ধরনের ফ্যাক্টর আছে। এইগুলো দ্বারা আমরা ক্রপ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ইমপ্রুভ গ্রোয়িং কন্ডিশন যদি করি তাহলে ডিজিজ কম হবে। তার মানে কি, এনভায়রনমেন্টটাকে আমরা ম্যানেজমেন্ট করতে পারছি। ওয়াটার ম্যানেজমেন্ট, ইরিগেশন আমি দিব, সেটাকে ড্রিপ ইরিগেশন দিব না ফ্লাড ইরিগেশন দিব, সকালে দিব না বিকালে দিব, এটা কিন্তু আমার কন্ট্রোলের মধ্যে আছে। সেটা দিয়ে আমি এনভায়রনমেন্টকে মডিফিকেশন করতে পারি, পরে আমি ডিজিজ ম্যানেজমেন্টে যেতে পারি। এটা কিন্তু ম্যানেজমেন্টের, দেখো ম্যানেজমেন্টের কয়েকটা স্ট্র্যাটেজি খুব সংক্ষিপ্ত ভাবে আমি দেখাচ্ছি। সয়েল ম্যানেজমেন্ট আমরা করতে পারি। সয়েল কিভাবে ম্যানেজমেন্ট করবো? ডিপ প্লাইং করতে পারি, শ্যালো প্লাইং করতে পারি, সয়েলের মধ্যে রেসিডিউ থাকলে সেটাকে আমরা ডেস্ট্রয় করে দিতে পারি, ইত্যাদি বিভিন্ন ভাবে আমরা সয়েল ম্যানেজমেন্ট করেও এনভায়রনমেন্টকে ম্যানেজমেন্ট করতে পারি। How can we manage the host? হোস্টকে আমরা ম্যানেজমেন্ট করতে প্রপার নিউট্রিশন দিতে হবে হোস্টের। যদি নিউট্রিশন কম বেশি হয় তাহলে সমস্যা হবে, কাজে হোস্টকে আমরা ম্যানেজমেন্ট করতে পারি, এটা প্রটেক্ট করতে পারি, কেমিক্যাল বা অন্য কোনো কিছু দিয়ে আমরা প্রটেক্ট করতে পারি, বা ব্যারিয়ার সৃষ্টি করতে পারি বিভিন্ন ভাবে। হোস্টকে আমরা রেজিস্ট করে দিতে পারি থ্রু ব্রিডিং মেথড, ব্রিডিং এর মাধ্যমে, অথবা আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হোস্টকে রেজিস্ট করতে পারি, তাহলেও আমাদের ডিজিজ ম্যানেজমেন্ট হবে। Finally, we come to the pathogen management. How we can manage the pathogen? Inoculum reduction. Inoculum কি মনে আছে কারো? What is inoculum? Sir, anything that initiate a disease. Right. Anything নয়, any part of the pathogen that can initiate the disease. যেমন ফাঙ্গাসের ক্ষেত্রে ইনোকুলাম হবে স্পোর, কনিডিয়া, স্ক্লেরোসিয়াম, তারপরে মাইসেলিয়াম, এটসেট্রা। তাহলে আমরা যদি ইনোকুলামকে ম্যানেজ করতে পারি, কমায় দিতে পারি, তাহলেও ডিজিজ ম্যানেজমেন্ট হবে। প্যাথোজেন ম্যানেজমেন্ট করতে পারি আমরা কোয়ারেন্টাইনের মাধ্যমে। এটা তো সবাই এখন বিশেষজ্ঞ কোয়ারেন্টাইন, তাই না? কোভিড এসে আমাদেরকে কোয়ারেন্টাইন শিখেছে। কেমন করে কোয়ারেন্টাইন? মানে আইন প্রয়োগ করে, সরকার আইন করে দিচ্ছে, ইউরোপ থেকে যদি কোনো লোক বিমানে করে বাংলাদেশে প্রবেশ করে বা অন্য কোনো ভাবে, তাহলে তাকে 14 দিন বা পরে 15 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার মানে কি, আইসোলেশনে থাকতে হবে, তাকে দূরে রাখতে হবে,
কারণ তার শরীরে প্যাথোজেন থাকার সম্ভাবনা আছে। সিডের ক্ষেত্র বা ফসলের ক্ষেত্রে এরকম, কোন সিড বা এগ্রিকালচারাল গুডস বিদেশ থেকে আনার পরে আমাদের দেশে প্রবেশ করার পথে বা প্রবেশ করার আগেই তাকে সেপারেট করে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি যে আনওয়ান্টেড ডেঞ্জারাস প্যাথোজেন তার মধ্যে আছে, তাহলে সেই সিডটাকে বা ক্রপ ম্যাটেরিয়ালসকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না, এটাকে ডেস্ট্রয় করে দিতে হবে। এটা হলো আইন। তাহলে আইনের মাধ্যমে যদি আমরা প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্ট করতে পারি, যেমন কোভিড ম্যানেজমেন্ট করা হচ্ছে ওই হোটেল বা অন্য কোথাও কোয়ারেন্টাইনের মাধ্যমে। আচ্ছা, কোয়ারেন্টাইন এটা আরেকদিন আলোচনা করা যাবে সুযোগ থাকলে। ইরাডিকেশন, দূরীভূত করে দিতে পারি কিভাবে? ফিল্ড স্যানিটেশন বা ক্রপে ডিজিজ দেখা দিচ্ছে সেই অবস্থা আমরা ক্রপটাকে আউট করে দিতে পারি, ফিল্ড থেকে সরাই দিতে পারি, বা বিভিন্ন ভাবে আমরা এটাকে দূর করে দিতে পারি, দূরীভূত করতে পারি। তাহলে দেখা গেল কি যে আমরা নলেজ থাকে। ক্রপ তো হোস্ট, ক্রপ ম্যানেজমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে কেন হবে? ক্রপ ম্যানেজমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে কেন হবে? আমি যদি ক্রপ ম্যানেজমেন্ট করি তাহলে এনভায়রনমেন্টও আলটিমেটলি ম্যানেজমেন্ট হবে। ক্রপ ম্যানেজমেন্ট বলতে এখানে হোস্ট, ঠিক আছে, হোস্ট ম্যানেজমেন্ট ঠিক আছে, কিন্তু আমরা যদি ক্রপটাকে ম্যানেজমেন্ট করি সঠিকভাবে, সঠিক সময়ে যদি আমি ক্রপ সোয়িং করি, মনে করো যে বর্ষাকাল শেষ হলো, আমি টমেটো কাল্টিভেশন করবো, আমি একটু উদাহরণ দিচ্ছি, টমেটো কাল্টিভেশন করবো। টমেটো যদি আমি আর্লি কাল্টিভেশন করি তাহলে উইল ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি, কাজে আমি ডেটটাকে আমি চেঞ্জ করে দিলাম, সোয়িং ডেট সেপ্টেম্বরে না করে আমি নভেম্বরে নিয়ে গেলাম। তাহলে কেন নিলাম? আমার এনভায়রনমেন্টটা সেপ্টেম্বরে ইজ নট ফেভারেবল ফর সোয়িং অফ টমেটো, বাট when I plant tomato in the November, the wilt disease may be reduced. কাজে এখানে আমি কি ম্যানেজমেন্ট করছি বলো? আসলে কি ক্রপটাকে ম্যানেজমেন্ট করছি সোয়িং ডেটটাকে চেঞ্জ করে ডিউ টু এনভায়রনমেন্ট। বুঝতে পারছো? জি স্যার। এইগুলি কিন্তু কিছুটা ইন্টার রিলেটেড। যেমন এখানে হোস্টের ক্ষেত্রে দেখো নিউট্রিশনের কথা বলা হচ্ছে, নিউট্রিশন কিন্তু আরো কোথায় যেন আছে, কিছুটা ইন্টার রিলেটেড। এটা একেবারেই একটি পুরো একটি চ্যাপ্টারের জিস্ট আমি এখানে উপস্থাপন করছি। প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্টের একটা জিস্ট আকারে আমি এখানে উপস্থাপন করছি। এগুলি যদি তোমরা এইটুকু মনে রাখো তাহলে এটার সাথে রিলেটেড করে আর অনেক কিছু মনে রাখতে সুবিধা হবে, যখন স্যাররা পড়াবেন তখন তোমাদের একটু উপকার হইতে পারে, এই জন্য আমি এটা এখানে প্রেজেন্ট করছি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা তাহলে এটা আমরা দেখলাম যে ডিজিজ ট্রায়াঙ্গেলে যদি আমাদের নলেজ থাকে তাহলে আমরা ডিজিজ ম্যানেজমেন্ট ইজিলি করতে পারবো। আমরা ডিজিজ সাইকেলে যাব। ডিজিজ সাইকেলটা খুব সংক্ষিপ্তভাবে আমি বলে আমি শেষ করে দিব আজকে। আমি আমার ওই ব্লাস্ট ম্যানেজমেন্ট আমি যাব না, ব্লাস্ট ম্যানেজমেন্ট তোমাদেরকে দিয়ে করাবো। দেখো এটা হলো এই কথাটা আগে দেখো, ম্যানেজমেন্ট ইজ ইকুয়াল টু ইন্টারাপ্ট দ্য সাইকেল। আমি ডিজিজ ম্যানেজমেন্ট করতেছি, করব এই সাইকেলটাকে ইন্টারাপ্ট করে দিব, কোথাও কোথাও আমি ব্রেক করে দিব। যদি আমি ব্রেক করতে পারি তাহলে আমার ডিজিজ ম্যানেজমেন্ট হয়ে যাবে। সাইকেলটাকে এটা আগে বুঝি, তারপর আমি ইন্টারাপ্ট করার চেষ্টা করি। সার্ভাইভাল, সার্ভাইভাল বলতে এখানে প্যাথোজেন কোথায় সার্ভাইভ করে, কোথায় করে? সয়েলে করে, সিডে করে, তারপরে ক্রপ রেসিডিউসে করে, তাই না? এইগুলোই তো সোর্স। অল্টারনেট হোস্টে করে। তাহলে ডিজিজটা কিভাবে সংগঠিত হয়, এটা হলো ডিজিজ সাইকেল। ওই সার্ভাইভাল থেকে, যেখানে সার্ভাইভ করতেছে সেখান থেকে ইনোকুলাম তৈরি হয় যখন কন্ডিশন ফেভারেবল হয় তখন।
ভাতগুলো আনছে তোর মাসিকে ভাত দিতে আগে ভাত খা তারপর রাত পরে খাবে, তোমরা আগে এটা নোট করে নাও কে কথা বলতেছে। সার্ভাইভাল থেকে আমাদের ইনোকুলাম প্রডিউসড হবে, ঠিক আছে। ইনোকুলামটা ডিসপার্স করে ছড়ায় যাবে কোথায়, হোস্টের কাছে যাবে। ডিসপার্স করে হোস্টের যখন সংস্পর্শে আসলো তখনই সে ইনফেকশন করবে। পেনিট্রেশন ইনফেকশন অনেক প্রক্রিয়া আছে, আমি তো সেখানে যেতে পারবো না, আমি বলবো সরাসরি ইনফেকশন করবে। ইনফেকশন পরে কলোনাইজেশন, মানে তার মধ্যে তার বংশ বিস্তার করবে আর কি, এক কথায় বলতে গেলে আশেপাশে ছড়ায় যাবে প্লান্টের মধ্যে। ফলে এখানে সিমটম দেখা দিবে। সিমটমের পরে যখন তার ফসলের লাইফ শেষ, তখন তাকে আবার চিন্তা করতে হবে যে আমাকে তো সার্ভাইভ করতে হবে। সে আর তার বংশ বিস্তার করবে না, কলোনাইজেশন করবে না, না করে সে সার্ভাইভালের চিন্তা করবে, কোথায় সার্ভাইভ করা যায়। সে হয়তো সিডে যাবে, সিডে যায় তার রেস্টিং স্টেজে চলে যাবে, অথবা সয়েলে যাবে, অথবা ক্রপ রেসিডিউসে যাবে, কিংবা অল্টারনেট বা কোলাটারাল কোনো হোস্ট খুঁজে খুঁজে সে সেখানে সার্ভাইভ করতে পারে। এটাকে বলছে প্রোডাকশন অফ সার্ভাইভাল স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে এখানে যে অবস্থায় সে ইনফেকশন করছিল সেই অবস্থায়ও সে সার্ভাইভ করতে পারে, অথবা ভিন্ন রকম কোন স্ট্রাকচারও তৈরি করতে পারে। যেমন স্ক্লেরোসিয়ামের ক্ষেত্রে ভিন্ন একটি স্ট্রাকচার তৈরি করে আবার সে সার্ভাইভাল চলে যাবে, আবার ইনোকুলাম তৈরি করবে, এইভাবে পরের বছর আবার ডিজিজটা সংগঠিত হবে। দিস ইজ দ্য সাইকেল। এখন আমি যদি ম্যানেজমেন্ট করতে চাই তাহলে কি করব? আমার সার্ভাইভাল সোর্স খুঁজে আমি বের করব, পরে আমি সার্ভাইভাল সোর্সটাকে ডেস্ট্রয় করে দিব, অথবা সিডটাকে ট্রিটমেন্ট করব, অথবা বলবো যে এই সিড ব্যবহার করা যাবে না, অন্য সিড আনো। কাজে এইখানে যদি আমি ব্রেক করে দিতে পারি, পুরো সাইকেলটা ব্রেক হয়ে যাবে। অথবা আমি যদি কমায় দিতে পারি, 100% তো ডিজিজ কন্ট্রোল করা যায় না, ইনোকুলামটাকে রিডিউস করে দিতে পারলে আমার ডিজিজ কন্ট্রোল হবে। ইনোকুলাম কিভাবে ছড়ায় যায়? ইনসেক্টের মাধ্যমে ছড়ায়, বাতাসের মাধ্যমে ছড়ায়, কাটিং নাইফের মাধ্যমে ছড়ায়, ফার্মার্সের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ছড়ায়। আমাকে বের করতে হবে কিভাবে ইনোকুলামটা ছড়ায় গেছে। যেইভাবে ছড়ায় গেছে তার বিপরীত প্রক্রিয়া করলে আমার এখানে সাইকেলটা ব্রেক হয়ে যাবে সম্ভাবনা আছে। ডিসপারশন করলো, ইনফেকশন শুরু করলো, আমি ইনফেকশন যাতে না করতে পারি প্রটেক্টিভ রিজন নিব। যদি নেই তাহলে এই পর্যন্ত ডিজিজ কার ইয়াটা আনমিউট করা আছে, এটা একটু ইয়া করে নাও, মিউট করে নাও, সাউন্ড হচ্ছে, কারেক্ট সাউন্ড হচ্ছে, এটা বন্ধ করো, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন জায়গায়, সব জায়গাতে করা যাবে না, যেখানে যেখানে সম্ভব সেই জায়গাগুলোতে আমরা ইন্টারাপ্ট করে ডিজিজটাকে কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। আজকে আমরা এখানে শেষ করব। তার আগে একটু কথা আছে, আমার 201 জন পার্টিসিপেন্ট, I'd like to give a very thanks towards all the participants. কথা শেষ করে দেই সংক্ষেপে, সেটা হলো যে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব আজকে। অ্যাসাইনমেন্টে আমি একটা লিংক দিব, সেই লিংকে তোমরা ক্লিক করে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে, ঠিক আছে। অ্যাসাইনমেন্টটা হলো যে ওই রাইসের যে ডিজিজ আছে, ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, ভাইরাল, নেমিক এন্ড আদার্স ডিজিজের একটি তালিকা তৈরি করবে তোমরা। প্রয়োজনে নেট থেকে ঘেটে একটি তালিকা তৈরি করবা, সেই তালিকাটা ওই লিংকে ক্লিক করে আমার কাছে জমা দিবা। ওই লিংকটা দেওয়ার সময় একটা টাইম দেবো, সেই সময়ের মধ্যে কিন্তু সবাইকে সাবমিট করতে হবে। দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট। যদি তোমাদের বড় ভাইদের পরীক্ষা না হয় তাহলে আগামীকাল আমি একটি ক্লাস কন্ডাক্ট করার চেষ্টা করব। যদি কোনো কারণে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয় কালকে, তাহলে আর আমি পারবো না, কারণ আমার সকাল বিকাল 2 বেলায় পরীক্ষা নিতে হচ্ছে, ঠিক আছে। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আবার একটু স্যার বলেন স্যার। অ্যাসাইনমেন্টটা আমি আজকেই তোমাদেরকে এক সময় একটা লিংক দিব,
সেই লিংকে ক্লিক করে করলে তোমরা এখানে করতে পারো, আপলোড করতে পারো। আজকের মধ্যেই আমি চেষ্টা করব লিংকটা আজকে দিতে। আমি এটা একটা ট্রায়াল আর কি, আমি দেখি পারি কিনা। যদি হয় তাহলে ইন ফিউচারে তোমাদের সাথে আমার খুব ইজি হবে কমিউনিকেশনটা। আমি এটা আজকে হলো খুব প্রাথমিক অবস্থায় আমি ট্রায়াল দিয়ে দেখবো যেটা হয় কিনা। হ্যাঁ বলো। স্যার গুগল ক্লাসরুমে স্যার হচ্ছে অ্যাসাইনমেন্ট করে দেওয়া যায় স্যার, ওখানে সাবমিট করা যায়, সবকিছু করা যায় স্যার। গুগল ক্লাসে আমার একটু সমস্যা হচ্ছে। আমি গুগলেই যাব, সেটা আমি করব গুগলের মাধ্যমে, সেটা অন্য একটা প্রসেস আমি চেষ্টা করতেছি যদি হয়। আমার একটু সমস্যা হচ্ছে গুগল ক্লাসরুমে। আর যদি পারি গুগল ক্লাসরুমে দিব। যাই হোক, যেভাবেই পারি আমি সেইভাবে দিব। তবে তোমরা জাস্ট তালিকাটা দিবে। আজকে কি দিতে হবে? আমি তো বললাম সেখানে আমি যখন আমি লিংক দিব বিস্তারিত আমি বলে দিব। স্যার অ্যাসাইনমেন্টের নামটা একটু বলবেন স্যার আরেকবার? হ্যাঁ কোনটা? অ্যাসাইনমেন্টের আমরা কি স্যার টাইটেলটা কি দেব স্যার? টাইটেলটা একটু বলবেন। টাইটেলটা হলো লিস্ট অফ রাইস ডিজিজেস। লিস্ট অফ রাইস ডিজিজ। তার ডিজিজের নাম লাগবে, প্যাথোজেনের নাম লাগবে। ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, ভাইরাল, নিমিক, এগুলো আলাদা আলাদা করে সুন্দরভাবে, মানে একই মধ্যে লেখা অসুবিধা নেই, কিন্তু করে ওইটাকে সাবমিট করতে হবে। মনে রাখবা যে তোমাদের স্টুডেন্ট আইডি এবং আরো কয়েকটা জিনিস সেখানে দিতে হবে, না দিলে কিন্তু সাবমিশন হবে না। যাক, প্রথম অবস্থায় তো আজকে এটা আমরা একটু ট্রায়াল দিয়ে দেখবো, ট্রায়াল ভার্সন। তারপরে যদি এটা চলে তাহলে তোমাদের যে লার্নিং, আমি যেটা মনে করি, আমি যদি প্রতিটা ক্লাসের পরে ছোট ছোট একটা বা দুইটা অ্যাসাইনমেন্ট দেই, তাহলে তোমাদের লার্নিংটা এখানে হয়ে যাবে। আর ক্লাস সম্পর্কে কোনো মতামত, মন্তব্য, ভালো লাগা মন্দ লাগা এগুলি থাকলে 1 মিনিট বা 2 মিনিটে বলতে পারো। কারোই ভালো লাগে না? হ্যাঁ, আর ক্লাসই নেওয়া যাবে না। ক্লাস অনেক ভালো লাগছে স্যার। হ্যাঁ, তো এটা তো বলতেছিস এত পরে কেন? বললে তো আমি তো একটু উৎসাহিত হই যে না ঠিক আছে, আমার ছাত্ররা ক্লাস শুনতেছে। আমি তো জানি যে অনলাইনে ছাত্ররা ক্লাস শুনে না। অনলাইনে আপনার ক্লাস সবচেয়ে আপনার ক্লাসের প্রতীক্ষায় থাকি স্যার। আপনি শনিবার ক্লাস নিতে চাইছিলেন কিন্তু নিতে পারেন নাই, আমরা অনেক কষ্ট করেছি স্যার। শনিবারে ক্লাসের কথা ছিল নাকি? জি স্যার, মনে হয় পরে মুকুল স্যারের বিয়ের কারণে নিতে পারেননি। ও হ্যাঁ, মুকুল স্যার, রাইট, মুকুল স্যার বিয়ের কারণে নিতে পারেনি, সেটা আমার মনে ছিল। আর ওই দিনে ক্লাসটা হচ্ছে কি, আমার সব প্রস্তুতি ছিল, সবকিছুই ছিল। আনফরচুনেটলি ডিপার্টমেন্টটা অন্য একটা বিষয় নিয়ে আমাকে এঙ্গেজ করে ফেললো। আমি তাড়াহুড়া করে সেটা চেষ্টা করলাম। পরে আমার ল্যাপটপ ছিল না সাথে। আমি যখন ল্যাপটপ পাইছি তখন আর আমার ক্লাস নেওয়ার মতো মানসিকতা ছিল না। ডেস্কটপে আমি ট্রাই করছিলাম। ডেস্কটপ হয়তো আমার ছবি দেখা যেত না, কিন্তু করা যেত, কিন্তু সেটা আমি পারিনি। তারপরে আমার ফোন এবং ডেস্কটপ মিলায় চেষ্টা করলাম, তাও পারিনি। এটা মানে ওই যে তাড়াহুড়ার কারণে, না হলে আমি পারতাম। ডেস্কটপ আর আমার ফোন মিলায় আমি ডেস্কটপে যদি আমি স্ক্রিনটা শেয়ার করতাম আর ফোনে আমি কথা বলতাম, তাহলে কিন্তু হয়ে যেত। কিন্তু ওই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটছে ডিপার্টমেন্টে, এটা আনফরচুনেটলি একটা ঘটনার কারণে আমার মনটা খারাপ হয়ে গেল, যার কারণে আমি ক্লাসটা কিন্তু সাসপেন্ড করে দিয়েছি। সরি ফর দ্যাট, কারণ তোমরা পার্টিসিপেট করছো, আসছো, তারপরে ক্লাসটা হলো না, এটা আমার কাছে খুব খারাপ লাগছে, ভালো লাগেনি। ওকে, উইশ ইউ গুড লাক। আর সবাই তোমরা একটু করো, মনোযোগ দিয়ে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট গুলো কি কুইজের বিকল্প নাকি স্যার? হতেও পারে, কারণ আমি লেভেল 4 এ দেখো যে যারা বড় ভাই ছিল তোমাদের, তারা এরকম কিছু অ্যাসাইনমেন্ট আমি দিয়েছিলাম, তারা করছে। এখন এই যে ফাইনাল পরীক্ষার আগে এসে দেখা গেল কি এমন একটা অবস্থা দাঁড়াইছে, কুইজ দেওয়ার মতো তাদের সময় নেই। তাক বললাম, তো তোমরা একটা কাজ করো না কেন, তোমার যে অ্যাসাইনমেন্ট ছিল এগুলি আবার সাবমিট করো, রিসাবমিট করো। তারা খুব খুশি, সাবমিট করছে, ওইখানে আমি ওই কুইজটা কনভার্ট। এটা কিন্তু স্যার অনেক ভালো একটা ডিসিশন স্যার, কারণ আমরা করোনার জন্য কুইজ দিতে পারতেছি না। এটা অন্যান্য সাবজেক্টে যদি চালু করা যেত অনেক ভালো হতো আমাদের জন্য। জানি না, আমার অংশটা আমি বলবো, আমার সাবজেক্ট সবাই ভাবলে খুব ভালো হতো স্যার। হ্যাঁ, অনেক ভালো হয়েছে স্যার, আমি খুব ভালো হয় স্যার এরকম করলে স্যার। না, এটা অন্য স্যাররা করবেন কিনা, শোনো, অন্য স্যাররা করবেন কিনা তো তাদের ব্যাপার। আমার অংশটা আমি এইভাবে চেষ্টা করবো। আমি যদি সফল হই
তাহলে আমি চেষ্টা করব এই ইয়েটা আমি করতে। স্যার আপনার ডিসিশনটা অনেক ভালো লাগলো স্যার, সত্যি বলতে। না, আমার ডিসিশন ভালো লাগা মন্দ লাগার বিষয় না, আমার টার্গেট টু লার্ন দ্য স্টুডেন্ট, ছাত্ররা যেন কিছু শিখে, যেন বুঝে, হ্যাঁ রাইসের ব্লাস্ট ডিজিজ মাঠে যেন দেখে চিনতে পারে। আমি তো অনেক কষ্ট করতে হয়েছে এটার জন্য, আমাকে অনেক কথা বলতে হয়েছে বাইরের অন্য স্যারদের। আমি তো এতদিন চুপ করেছিলাম এই জন্য, নাহলে আমি তোমাদের ক্লাস আরো আগে শেষ করে দিতাম, কিন্তু ওইগুলি না পড়ায় তো এটা হয় না। ডিজিজ সাইকেল তো আমার পড়ানোর কথাই না, কিচ্ছু বলার কথা না, আমি সরাসরি বলে যাওয়ার কথা। যাক, তারপর তোমাদের ভালো নলেজ আছে আমার কাছে মনে হইলো, ভালো, গুড। অন্তত ডিজিজ কিভাবে সংগঠিত হয়, ডিজিজ ট্রায়াঙ্গেল সম্বন্ধে ধারণা আছে, এটা তো অনেক ব্যাপার, অনেক বিষয়, অনেক জানো। ওকে, উইশ ইউ গুড লাক। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার ওই যে অর্গানিজমের নামগুলো কি ইটালিক ফর্মে, মানে ফোন থেকে টাইপ করাটার প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবার তো স্যার ল্যাপটপ নেই। হ্যাঁ, তুমি মনে রাখবা যে অর্গানিজমের নাম অলওয়েজ ইটালিক ফর্মে হয়, না হলে আন্ডারলাইন হবে। কিন্তু তোমাদের যদি টাইপিং এ বা ফোনে অসুবিধা হয় সেটা কোনো সমস্যা নেই, কিন্তু তুমি জানো যে এটা ইটালিক হইতে হবে, এটি আমার কাছে বড় জিনিস, বুঝতে পারছো? খাতায় লিখে পিডিএফ করে দিয়ে তারপরে স্যার জমা দিলেও তো স্যার হয়। হ্যাঁ, তাও করতে পারো তুমি, কোনো সমস্যা নেই। খাতায় করে ছবি নিয়ে তুমি ছবিও পাঠাইতে পারো, সেটা তোমাদের যেভাবে সুবিধা হয়। যদি খাতায় তুলে ছবি তুলে পাঠাও তাহলে এই লেখাগুলি আন্ডারলাইন করতে হবে ওই অর্গানিজমের নাম। এটাই মনে হয় সবচেয়ে ভালো হবে, খাতায় লিখে যদি আমরা ছবি করি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে তোমার একটা ডকুমেন্ট থাকলেও তুমি এটা 2 দিন পরে পড়তেও পারবা। জি স্যার। খাতায় থাকলে স্যার মাইক্রোসফট ওয়ার্ডেও দেওয়া যাবে স্যার, মাইক্রোসফট ওয়ার্ডের এত অ্যাডভান্স চিন্তা করো, তুমি একটা হাতে লেখো, লিখে একটু অভ্যাস করো, হাত তো অচল হয়ে গেছে তোমাদের। অনেকে তো পিসি নেই, খাতায় খাতায় ঠিক হবে। খাতায় লিখে এর একটা নোটের মতো হয়ে যাবে। আমি কালকে একটা অ্যাসাইনমেন্ট দিব এরকম, মানে আগামীকাল যদি ক্লাস নেই, সেই অ্যাসাইনমেন্টটা তোমাকে আমি পড়ার বাইরে থেকে দিব, তোমাকে ক্রিয়েট করতে হবে, থিংকিং করতে হবে, করে করে লিখতে হবে। আজকে তো বললাম এটা ট্রায়াল, কিন্তু কালকে যদি আমি ক্লাস কন্টাক্ট করতে পারি তাহলে সেখানে একটা অ্যাসাইনমেন্ট দিব, সেটা তোমাকে থিংক করে বের করে তারপর লিখতে হবে। আর এটা তো রেডিমেড, তুমি ইন্টারনেটে পেয়ে যাবে, তোমার মস্তিষ্ক খাটায় লিখতে হবে, সেটা ভেরিয়েশন হবে প্রত্যেক ছাত্রের। আজকে এটা তো কবে দিতে হবে স্যার? আমি তো আজকে তোমাদেরকে বললাম বিস্তারিত জানায় দিব, যখন আমি লিংক দিব লিংকের সাথে আমি জানায় দিব, কারণ আমি এখনো এক্সপার্ট হইনি এটা নিয়ে, আমার ট্রেনিং করতে হবে, ট্রেনিং করে শিখে তারপরে আমি পাঠাবো। আমার বাসায় ওস্তাদ আছে, ওস্তাদের কাছে আমি ট্রেনিং করি। স্যার আমরা মেইলে পিডিএফ হিসেবে পাঠিয়ে দিতে পারি? না, মেইলে পাঠাবেন, মেইলে আমার মেইলে খুব সমস্যা, মেইল জ্যাম হয়ে গেছে, আমার স্পেস ওভার হয়ে গেছে, যার কারণে মেইল দেখা সম্ভব না স্যার আপনার। না, ওটা দেখাও সম্ভব না। আর দেন ক্লাসরুম ওইখানে গুগল ডক্সে। তারপর আমি আবার একটা ইয়া করব, ওই যে মাল্টিপল চয়েস এর মতো দিয়া ইয়া করবো, সেখানে তোমার স্কোর তুমি নিজেই দেখতে পারবা, প্রশ্ন অ্যান্সার করবা, স্কোর চলে যাবে, সেটা আমি ট্রাই করতেছি। তো আমাকে এই জিনিসগুলো শিখতে হবে, যাক ভেরিয়েশন করার চেষ্টা করবো আমি, যাতে করে স্যার ওইটা স্যার আপনি গুগল ডকে করতে পারবেন স্যার। হ্যাঁ, গুগল ডকে আমি করার চেষ্টা করতেছি। গুগল ডকে করলে সেখান থেকে তোমার স্কোর তুমি নিজেই দেখতে পারবে, ফাইনালে কার কত কুইজে নাম্বার পেলে সে তোমারটা তুমি নিজেই দেখবা, আমার কোনো অসুবিধা নেই, আমার খাতা দেখতে হবে। যাক, আমরা ট্রাই করব, চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।